মর্নিং বন্ধুরা, সকাল এখন 7:30 বাজতে। আজকে রবিবার মানে সকালে কিন্তু রান্না বান্না একদমই নয়, বেলার দিকে করব। মাংস আনা হয়নি এখনো, জানেন। তবে তন্ময় বেলার দিকে একটু কাজে বেরোবে বলেছে, ও বেরিয়ে যাক, তারপর দেখি কি রান্না বান্না করা যায়। এখানে চা বসিয়ে দিচ্ছি, আর গতকালকে একটু মৌরি মিছরির জল ভিজিয়ে রেখেছিলাম। আমি এই মিছরির জলটা না মাঝের মধ্যেই খাই, জানেন তো। এটা খেলে আমার পেটটা অনেকটা ভালো থাকে। আপনাদের যাদের পেটের প্রবলেম না, এই মৌরি মিছরির জল মাঝের মধ্যে খাবেন, অনেকটা কাজ দেয়। তন্ময়কে একটা পরোটা আর 1 কাপ চা দিয়ে দিয়েছি। আমার জন্য গরম গরম 2টো রুটি করেছি। আজকে ময়দার রুটি করেছি। হ্যাঁ, গতকালকে সেই পরোটা করেছিলাম না, অনেকটা ময়দা মেখে রেখে দিয়েছিলাম। মৌরি মিছরির জলটা খেয়েছিলাম বলে সঙ্গে সঙ্গে চাটা আর খাইনি। এখন একটু গরম করে নিই, চা রুটিটা খাবো। তারপরে তো ভিডিও এডিট আছে, সংসারের কাজ তো আছেই। আর এই চা রুটিটা এখন 1 সপ্তাহের মতো খাবো। যদি দেখি যে প্রবলেম হচ্ছে বা গ্যাস অম্বল হচ্ছে, তাহলে বন্ধ করে দেবো। না হলে এই গরম গরম চা রুটিটা সকালে খেলে না আমার পেটটা না মানে ভর্তি থাকছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। আজকে রবিবার, সকাল এখন 9:45 বাজে। বাসি বিছানাগুলো গুছিয়েছি আর চা খেয়েছি, আর কোনো কাজ হয়নি। আর তিশান গেছে মাংস আনতে। ওর আজকে মাংস আনতে খুব ইচ্ছা হয়েছে। আমি যাচ্ছিলাম, বলছে দাও না মা, আমি এনে দিচ্ছি। মাংস আনতে গেছে। মাংসর ঝোল করব বা ঝাল করব, যা মানে যেটাই হোক একটা কিছু করব। আর তন্ময় আজকে কাজে বেরিয়েছে, ওর আস্তে আস্তে দুপুর হয়ে যেতে পারে বা বিকেলও হয়ে যেতে পারে। রান্নাঘরে যাব, ব্রেকফাস্ট রেডি করব। আলু চচ্চড়ি হবে, দুজনে মিলে মুড়ি খাবো। ঈশানও মুড়ি খাবে, আমিও মুড়ি খাবো। সেটাই চিন্তা ভাবনা করলাম। এটা ওটা খাওয়ার থেকে পেট ভরে আলু চচ্চড়ি মুড়ি খেয়ে নেবো। আমি তো এমনিও দুখানা রুটি খেয়েছি, আমার পেট এখন ভার মোটামুটি 11টা 11:30 অবধি। আর তিশানকে আলু চচ্চড়ি করে দেবো, মুড়ি খাবে। আর আমাদের বাড়িতে না ঠাকুমাকে নিয়ে খুব অশান্তি হচ্ছে, জানেন তো। এই খাওয়া দাওয়া নিয়ে, এটা খাবো না ওটা খাবো না। এদিকে পায়খানা বমি হচ্ছে, পেট ভার হয়ে আছে, ওই এটা ওটা খাচ্ছে, ভাজাভুজি খাচ্ছে, তারপরে ঝুড়ি ভাজা খাচ্ছে। ওগুলো খেলে কখনো পেট সারে বলুন তো? এই নিয়ে ঘরে অশান্তি হচ্ছে। আর বাবা মার মধ্যে এটা নিয়ে ঝগড়া লেগে যাচ্ছে। সকালবেলা বাবার সাথে মায়ের খুব অশান্তি হয়েছে, আর ঠাকুমা বলছে তোর বাবা খাওয়া বন্ধ করে দিয়েছে, তুই আয় একবার। বলছে আমি গিয়ে কি করব। আমি দুজনকে যাকে বলছি সে কেউ কথা শুনছে না। কি বলবো বলুন তো? মাকে বলছি তুমি ঠাকুমাকে নিয়ে কিছু বলা বন্ধ করে দাও। কেন বলছো? বেকার বেকার শুনছে না, যা পারে করুক গিয়ে। আমার এই সকালবেলায় যাওয়ার কথা ছিল, ঠাকুমা বলছি তুই একবার আয় না, তোর বাবার সাথে কথা বলবি। আমি মনে মনে করছি তোমার জন্যই তো ঝগড়াটা হচ্ছে। যাই হোক, চলুন। ঠাকুমার বোন এসছিল ওই প্রসাদ দিতে, পুজো ছিল তো। ঠাকুমার বোন এসছিল, দুজনকেই বসিয়ে বুঝিয়েছে। একটু আগে ফোন করলাম, বললো না এখন ঠিকঠাক আছে। তবু ইচ্ছা আছে যে একটু ঘর দরে কাজটা সেরে মাংসের ঝোল ভাত যাই হোক একটা কিছু করে বাড়িতে যাব কি বাইরে জানেন, এক রাস জামা কাপড় মেলা আছে, সমস্ত ভিজে চপচপে পুরো। যে কটা মানে লাগবে সে কটা এখানে মিলেছিলাম, আর বাদ বাকিগুলো তো জল পড়ছিল বলে মেলা হয়নি। সকাল সকাল উঠে আগে জামা কাপড়গুলোকে মিলেছি, কমফর্ট দিয়েছি বলে গন্ধটা আর ছাড়েনি। আর হুট করে যদি জোরে বৃষ্টি আসে বলুন তো, ওই অত জামা কাপড় সব ভিজে পুরো চপচপে হয়ে যাবে। আর তন্ময় জামা কাপড় ওগুলো তো মানে বিশেষ করে একদম কালকে লাগবেই। ও তো গেঞ্জির প্যান্ট ছাড়াও পরতে পারে না এত গরমে, জিন্সের প্যান্ট তো পরতেই পারে না। ঘরে যা শুরু হয়েছে না আমার ঠাকুমাকে নিয়ে, কি বলবো আপনাদের, জানেন তো। পেট খারাপ, তার মধ্যে এটা খাবো ওটা খাবো শুরু করে দিয়েছে। হ্যাঁ, তুমি যদি না বোঝো কে বুঝবে বলুন তো? এখানে আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি, মাংস আনা হয়ে গেছে, ধুতে হবে। তবে চায়ের বাসনগুলোকে আগে মেজে ঘষে তুলে নিই, এই বাসনগুলোকেও তুলবো। আর এই দেখুন, পুরো মেঘলা হয়ে আছে। একটু হাওয়া দিলেও জামা কাপড়গুলো শুকায়, কিন্তু পুরো মেঘলা একদম। তবে ওয়েদারটা অনেকটা ঠান্ডা হয়েছে। হটপটের মধ্যে একটা পরোটা আছে, তন্ময় একটা পরোটা দিয়ে চা খেয়ে গেছে, আর একটা আছে ওই তিশানের জন্য রেখেছে। যাই হোক, চলুন। তিশানের বাজার করা হয়ে গেছে, বাজার বলতে শুধু মাংস আনতেই গিয়েছিল। আলু চচ্চড়িটা হয়ে গেলে তারপরে ঘরদোরগুলো পরিষ্কার করব। এখানে অনেকটা কাজ এগিয়ে নিয়েছি। মাংস ভালো করে ধুয়ে চুবড়ির মধ্যে রেখে দিয়েছি, মাংসর আলুটা সিদ্ধ করে নিয়েছি। এখানে প্রেশার কুকারে মা যে কুমড়ো শাক দিয়েছিল না, ওইটা একটা আলু 2টো আলু দিয়ে, অল্প একটু কুমড়ো ছিল, সব রকম দিয়ে একসাথে একটা সিটি মেরে নিচ্ছি। নাহলে কড়াতে করতে গেলে না অনেকটা সময় লাগবে। এটার মধ্যে টমেটো, রসুন, একটু গোটা জিরে, আদা, কাঁচা লঙ্কা সব দিয়ে একটা পেস্ট করব। ফ্রিজে না আদা রসুন বাটা আছে। এখানে আমার জন্য আলু চচ্চড়ি, এই যে একটু পরে মুড়ি খাবো। আর এখানে বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি, মাংসর ঝোল হবে আর কুমড়ো শাকের চচ্চড়ি হবে। বাসনগুলোকে সব মাজলাম। এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, একটা ডিম সিদ্ধ বসালাম আমার জন্য। মশলাটা এখনও করা হয়নি, ভিডিও এডিট করছিলাম। কিষানকে দিয়ে একটু বড়ি আনালাম, বড়ি শেষ হয়ে গেছিলো। এই কুমড়ো শাকের চচ্চড়িতে না বড়ি না দিলে ভালো লাগবে না।
মা বলছিল একটু বেশি করে বড়ি দিবি, দেখবি মাখা মাখা হেভি লাগবে খেতে। এইটুকু বড়ি নিয়ে এলাম, কেন বলুন তো, বেশি এনে রাখলে না পুরো সাদা হয়ে ছাতকুড়া পড়ে যাবে একদম। সে ঘুণ ধরলে যেমন হয় না, সেই রকম বড়ির ওপরটা হয়ে যাবে। এটা শেষ হলে, এটা 10 টাকার বড়ি, এটা 10 টাকার, হ্যাঁ রে বাবু, এটা 10 টাকার বড়ি। কুমড়ো শাকের চচ্চড়ি বসাবো। কড়ার মধ্যে না, আগে শুকনো কড়ার মধ্যে আমি বড়িটা একটুখানি নাড়াচাড়া করে নিয়েছিলাম, তারপরে অল্প করে তেল দিয়েছি। আগে না বড়ি ভাজতাম জানেন এত এত তেল দিয়ে, বুঝতে পারতাম না। তারপরে মা একদিন বললো যে যখনই বড়ি ভাজবি ওই শুধু মানে খালি কড়ার মধ্যে বড়িটা খানিকক্ষণ নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করবি, তারপরে তেলটা দিবি, দেখবি তেলটা অনেকটা কম লাগবে। তেলের মধ্যে একটু বেশি করে 5 ফোড়ন দিয়েছি আর 2খানা শুকনো লঙ্কা দিয়েছি। এইবারে শাকটা দিয়ে দিলাম, এর মধ্যে কুমড়ো, আলু আর একটু ভেবেছিলাম কচু দেবো জানেন, আবার ভাবলাম দূর কোনোদিন দিইনি তো, যদি খেতে খারাপ লাগে তাহলে এতটা শাক ফেলে দিতে হবে। এইবারে বড়িটা দিয়ে দিলাম, ব্যাস। এইবারে খানিকক্ষণ ফুটবে, মানে একদম শুকনো শুকনো করবো। ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে কিন্তু আর একটু সিদ্ধ হবে। আর এইবারে কিন্তু একটুখানি দেবো গুঁড়ো লঙ্কা, মানে একটু ঝাল ঝাল করছি, শাক চচ্চড়ি ঝাল হয় না তবুই একটুখানি দিলাম। আর দেখুন এইবারে দিচ্ছি ভাজা মশলা, এর মধ্যে ধনে, জিরে, তারপরে মৌরি, শুকনো লঙ্কা সব কিছু আছে তো গন্ধটা বেশ ভালো লাগবে। প্রেসারে যেহেতু সিদ্ধ করেছি তো খুব বেশিক্ষণ তরকারিটা করতে লাগবে না, চচ্চড়িটা একটু নাড়াচাড়া করে লাস্টে নামাবার আগে অল্প করে মিষ্টি দেবো। আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, এইবারে লাস্টে মাংসটা বসাবো। এই হলো কুমড়ো শাকের চচ্চড়ি, মিষ্টি দিয়েছি। শাক পাতায় মিষ্টি না দিলে হয় বলুন তো? বড়িটা একটু বেশি করে দিয়েছি, মাখা মাখা পুরো মায়ের মতো হয়েছে একদম। মা যেদিনকে এনেছিল ঠিক এইরকমভাবে রান্না করেছিল। 5 ফোড়নটা একটু বেশি করে দিয়েছি, খেতে খুব ভালো লাগছে। তন্ময় এসে গেছে জানেন, বললো দুপুরে আসবো। আর এখানে মাংসর মশলা করে নিয়েছি। এই হলো আমার ব্রেকফাস্ট, আলু চচ্চড়ি, মুড়ি, ডিম সিদ্ধটা একটু পরে খাবো। ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, বাইরেটাও ঝাঁট দিয়ে দিয়েছি। ভাতটা ফুটিয়ে বন্ধ করে দিয়েছি, চচ্চড়িও এদিকে হয়ে গেছে। তন্ময় এসে গেছে জানেন বাবা, হট করে আমি পিছনে দেখে ওকে চমকে গেছি একদম। আর ও না হঠাৎ করে আমার রান্নাঘরে পিছনে এসে দাঁড়িয়ে আছে। আমি যে কী গো তুমি হঠাৎ করে চলে আসলে? বলছে কাজ হয়ে গেছে, যেখানে যাওয়ার ক্যান্সেল হয়ে গেছে। আমি বললাম ভালোই হয়েছে, রবিবারে জানেন তো ঘরে লোক থাকলে ভালো লাগে। মাংসটা এদিকে বসিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভেজে নিয়েছি, আদা রসুন দিয়ে দিলাম, যে মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এইবারে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিলাম নুন। এইটা একটুখানি ভালো করে কষিয়ে নিই। আর যেহেতু আলুটা সিদ্ধ আছে তো, তাই মাংসটাকে হাফ সিদ্ধ করে তারপরে আলুটা দিতে হবে, নাহলে আলু পুরো গলে পাঁক হয়ে যাবে। এইবারে দিলাম বেশি করে কাশ্মীরি লঙ্কা। আমি যে কোনো তরকারিতে গুঁড়ো লঙ্কা খুব একটা দিই না, দিই খুব পরিমাণে অল্প একদম। তন্ময় যখন বলে যে এই তরকারিটা ঝাল করবে তখন একটু গুঁড়ো লঙ্কা দিই, গুঁড়ো লঙ্কা খেলে না পেট জ্বালা করে। কাশ্মীরি লঙ্কাটা একটুখানি দিয়ে দিই, ব্যাস রঙটা হয়ে যায়। চলুন এটা একটু ভালো করে কষিয়ে নিই, কষানো হয়ে গেলে তারপরে মাঝখানে আলুটা দিয়ে ফুটিয়ে নেবো। এখানে মাংস কষানো হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিয়েছি। তন্ময় একটা কষা মাংস চাইছে, ছোট্ট একটা বাটিতে দিই। আলুগুলো জানেন তো, কোনো আলু সিদ্ধ হয়ে যাচ্ছে, আবার কোনো আলু দেখছি চেয়ে আছে। আজকে আর লেগ পাইনি, বলছে মা সব রকম মিলিয়ে দিয়েছে, তবে দেখলাম সলিড মাংস দেয়নি। আর আজকে জানেন তো এই সামনে যে ছেলেটা পিছনের দোকান থেকে নিতাম, ওর কাছ থেকে নেয়নি, ও গেলেই না ঠকিয়ে দেয়। দূর বাবা, লঙ্কাটাও চলে যাচ্ছে। চলুন কিষানকে 1 পিস দিই, নাহলে বলবে বাবাকে দিয়েছে আমাকে দেয়নি। মেঘ ডাকছে। ওই ঘরটা মুছে নিয়েছি, এই ঘরটা মুছবো, ভাবলাম মাংসতে জলটা দিয়ে দিই, কষানো তো হয়েই গেছে। রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, অনেক বাসন ছিল সব মাজা ঘষা করে নিয়েছি। আর এই যে খালি এই বাটিটাতে ওরা মাংস খেয়েছে, বেসিনটা পুরো মাজা ঘষা করলে হয়ে যাবে। আর নিচে না পুরো ফ্যানে ভর্তি হয়ে গেছিলো, সব উঠিয়ে পরিষ্কার করতে হলো। বাইরেটাতে একবার টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আবার থেমে যাচ্ছে, ব্যাস। ঘরদোর সব মোছামুছি হয়ে গেছে, এখন একটু হাওয়া দিচ্ছে, হাওয়া দিলেও জামা কাপড়গুলো শোকায়, সেটাও তো হচ্ছে না। কিষান স্নান করতে গেছে, আমি এবার স্নান করতে যাব। চলুন 1টা বাজতে যায়। স্নান করে চলে এসেছি। আজকে দুপুরের লাঞ্চ মেনু, এখানে হাঁড়িতে ভাত আছে, ভাত অল্প করেছি কারণ ফ্রিজে ভাত আছে।
আর এই হলো কুমড়ো শাকের চচ্চড়ি, আলু দিয়ে, কুমড়ো দিয়ে, বড়ি দিয়ে, একদম শুকনো শুকনো করে করেছি, হেভি খেতে হয়েছে। আর এই হলো মাংসর ঝোল, যেটা একদম রবিবারে লাগবেই লাগবে। আজকে খুব বেশি ঝোল করিনি, জানেন, অল্প ঝোল করেছি। চলুন। আর এখানে গন্ধরাজ লেবু, লেবুটা মনে করে আনতে হয়, জানেন তো। আমি যখনই বাজারে যাই 2-3টে করে লেবু একেবারে এনে রাখি, বা কখনো কখনো মাকেও বলে দিই। চলুন তন্ময়কে খেতে দিয়ে দিই। দুপুরে এখন 3:30 বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে। বাইরে দেখছেন জোরে বৃষ্টি এসছে। আমি ওই ঘরে খেতে বসেছি, তারপর দেখি টিনের আওয়াজ হচ্ছে। ও মা, জানলার দিকে তাকিয়ে দেখি কি জোরে বৃষ্টি এসে গেছে। আমার তো মাথায় হাত। আমি ভাবছি এত বাইরে জামা কাপড় শুকিয়ে গেছিল, যা সব বোধহয় ভিজে গেল। ঠিক তাই, বাইরে গিয়ে দেখছি অর্ধেক ভিজেই গেছে পুরো। আর তিশানকে তাই বলছিলাম যে তুই খেয়াল করিস নি এত জোরে বৃষ্টি পড়ছে, যেগুলো সব শুকিয়ে গেছিলো। 2খানা নাইটি সকালবেলা আমি বাইরে সব উল্টে পাল্টেও দিয়ে এসেছিলাম একবার। আমি ভাবলাম কি যে আর একটু থাকুক, বৃষ্টি হচ্ছে না এখন, হাওয়া বাতাসে একটু মানে গ্যাস গন্ধটা কাটবে। ও বাবা, এখন ভাবছি তখন তুলে নিলেই ভালো হতো, সব অর্ধেক ভিজে গেছে, মানে নাইটিগুলো পুরো শুকিয়ে গেছিল। আর মা ফোন করেছে, মেজদার অনেকটা মাংস বেঁচে গেছে, মা রেখেছে। মা বলছে প্রায় 300-400 মতো মাংস, তারও বেশি। বলছে আমি খানিকটা নিয়েছি, তোর জন্য খানিকটা রেখেছি। 3টের দিক করে তো আসবে বলেছে। কি করে আসবে, এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, নাহলে মা বললো 3টের দিক করে চলে আসবে। এখন তো 3:30 বাজতে যায়, 3:20 তো হবেই। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাথরুমটা ভালো করে ধুয়ে দিয়ে আসলাম। তন্ময় রবিবারে শ্যাম্পু দেয় তো, পুরো বাথরুমে ফেনা ভর্তি করে রেখে আসে। আর কেউ যদি হুট করে চলে যায় না, ব্যাস একদম মানে পা স্লিপ খেয়ে পপচো মমচো হয়ে যাবে। এত গরম লাগছে দেখছেন, পাখাটা বন্ধ করে কথা বলছি, কি জোরে বৃষ্টিটা এসছে। আর 10 মিনিট আগে যদি আমি জানলার দিকে তাকাতাম, তাহলে আমার জামা কাপড়গুলো এরকম ভিজতো না। সকাল থেকে বারবার বাইরে গিয়ে দেখছি বৃষ্টি পড়ছে কিনা, জানলার দিকে দেখছি। আর দেখুন, যখন দেখার কথা তখনই দেখলাম না। ওই ড্রামের মধ্যে অনেকটা জামা কাপড় পড়ে আছে ভিজে। আবার এখানে 3খানা নাইটি মিলেছে। এইটুকু জায়গায় কতগুলো জামা কাপড় ধরবে বলুন তো। অর্ধেক জামা কাপড় সব ওই ড্রামের বালতিতে পড়ে আছে। আবার ওই বালতির মধ্যে আজকে জামা কাপড়গুলো পড়ে আছে, মানে ভেজাগুলো। সেগুলোকে ভাবলাম খাওয়া দাওয়া হোক, তারপরে মিলবো। সন্ধে এখন 6টা বাজে, মা এসছে 4:30-র সময়। এখানে মায়ের জন্য 1 কাপ দুধ চা আর আমার জন্য লিকার চা করেছি। তবে তন্ময়ের জন্য আবার চা করতে হবে, পরে করব, এখন বেশি বাজে না, 5:45 বাজতে যায়। আর এখানে পাঁপড় ভেজেছি, যে কটা পাঁপড় ছিল সব ভেজে নিয়েছি, নরম হয়ে যাচ্ছে। আর এই যে আমার লিকার চা। চলুন। আর এই যে মা এখানে মাংস নিয়ে এসছে, কাঁচা মাংস নিয়ে এসছে, ওইটা ফ্রিজে তুলে দিয়েছি। বাবা, অল্প কটা পাঁপড় ভেজেছি, ঘর পুরো ধোঁয়া হয়ে গেছে। হ্যাঁ না, ঠিকই বলেছে। এই যে এটাতে আমার মাছ আছে, আর এইটা হচ্ছে ছোটটা হচ্ছে আমার মাংস, আর নিচেরটা তোমার মাংসটা। এই মাংসটা কালকে এখন বাড়ি যাবো, আমি নিয়ে চলে যাব। কালকে বাড়ি যেতেই হবে। মায়ের শাশুড়ি খুব জ্বালাচ্ছে। এখানে মায়ের জন্য একটু কুমড়ো শাকের চচ্চড়ি দিয়ে দিচ্ছি, অনেকটা করেছিলাম, তাই ভাবলাম মাকে 1 কৌটো দিয়ে দিই। এই নাও। কিষান যাবে বলে বায়না করছিল, কাল সকালে পড়া আছে, গেলে হবে না। রান্নাঘরে যাব, এখানে বোতলগুলোকে সব ভরে নিয়েছি, কেনা জলই ভরেছি। সেই কেনা বোতলগুলো তো সব পড়েই ছিল, মাজা ঘষা করে রেখে দিয়েছিলাম। ভাবলাম যে না, আজকে জল ভরবই। ভালো করে একটুখানি ধুয়ে নিলাম। আর দেখুন, দেখতে কি ভাল লাগছে না। ভাবছি এরকমই না 2খানা বোতল আরও কিনে নিয়ে আসবো। আর যেহেতু মুখটা বেশ চওড়া, তো জল ভরতে খুব বেশিক্ষণ সময়ও লাগছে না। ফ্রিজে অনেক টুকটাক জিনিস পড়ে আছে। এদিকে সন্ধে দেওয়া হয়ে গেছে, তিশান সন্ধে দিয়েছে। রুটি করব, তার সাথে মা তো মাংস নিয়ে এসছে, আমাদেরও দুপুরের অনেকটা মাংস আছে, মোটামুটি হয়ে যাবে। আর ঘরে চারদিকে জামা কাপড় ঝুলছে, দেখতে কি বিচ্ছিরি লাগছে না, আপনাদেরকে কি বলবো। এই 2 মাস এখন এরকমই যাবে, তারপরে আবার যে পুজো চলে আসবে, তারপর তো শীতকাল এসে যাবে, ব্যাস, তারপরে তো উহু আহা শুরু হয়ে যাবে একদম। আর এখানে আটা মাখা হয়ে গেছে, সমস্ত রুটিগুলো একেবারেই বেলে নিই আমি। আজকে সকাল থেকে রাত্রির যে কীভাবে হয়ে গেল, তার উপরে মেঘলা মেঘলা ওয়েদার, তো মনটা আরও খারাপ লাগছে, জানেন না। তন্ময় সকাল থেকে ছিল না, মোটামুটি এলো তখন কটা হবে, 12টা 12:30 করে।
আর একই রকম দিনগুলো যাচ্ছে জানেন তো, মানে রবিবার সোমবার কিছু বোঝা যাচ্ছে না একদম। আর কি বলুন তো, আমরা যেহেতু হাউসওয়াইফরা সবসময় ওই ঘরের মধ্যে থাকি, রান্নাঘরেই ঢুকে থাকি, তো দিনগুলো আর টের পাওয়া যায় না। সকাল থেকে রাত কিভাবে চলে যায় আমি নিজেও বুঝতে পারি না। খালি ভাবি এই একটা দিন চলে গেল, আমার বয়সটা আরও একদিন বেড়ে গেল। যাই হোক, সমস্ত রুটি বেলে নিয়েছি, চলুন এবারে ঝটপট করে সেঁকে নিই। আর এখন রুটি খুব একটা ফোলে না, ওই যে পাখা চালিয়ে রাখে না, সেই কারণে জানেন তো। আর বললেও শোনে না। তবে এখন আর দেখেছি রুটি নিয়ে না কোনো নকশা করে না, মানে রুটি নরম হয়নি বা ফোলেনি, কারণ ও তো জানে যে আমি পাখা চালিয়ে বসে থাকি। কদিন আগে না খুব বলছিল রুটি নিয়ে, এত চেঁচিয়েছি না, তারপর রুটি নিয়ে বলাই বন্ধ হয়ে গেছে। এখন আর বলে না, জানে সুপ্রিয়াকে বললেই এক্ষুনি চেঁচাবে। আর সত্যিকারে না বললে জানেন তো, চুপচাপ থাকলে দেখি আরও চেপে ধরে, হ্যাঁ রুটি ভালো হচ্ছে না, এই না সেই না, আর একটুখানি চেঁচিয়ে ফেলবো, ব্যাস ওষুধ একদম ঠিকঠাক কাজ হয়ে যাবে। রুটি সব হয়ে গেছে। আর এই যে মা মাংস নিয়ে এসছে 1 কৌটো, এখানে গরম গরম রুটি, তার সাথে চিকেন কষা, ঝোল, যেটাই খুশি বলতে পারেন। মায়ের মাংস আমার মাংস সব মিলিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর মা মাংসে গোটা জিরে দিয়েছে, দেখছেন তো জিরে ভর্তি হয়ে আছে। আর আমার জানেন তো 2 পিস মতো মাংস একটু ঝোলালু তুলে রেখে দিয়েছি, কারণ মাংসটা অনেকটাই আছে। আমার জন্য মাছ ভাজা করেছি, মাঝে মাছ নিয়ে এসেছিলো, মেজদা ধরেছিল পুকুরের মাছ, তো ওই 3 পিস মাছ ভেজে নিয়েছি। মাকে একটা দেবো, আমি 2খানা নিয়ে নেবো। আর একটু মাংসর ঝোল আলু নিয়ে নেবো। রান্নাবান্না মোটামুটি শেষের দিকে, রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, বাসন কোসন সব মাজা ঘষা হয়ে গেছে। এখন আধা ঘন্টা মতো একটু বসবো, তারপর তো আবার খাওয়া দাওয়া আছেই। চলুন ভিডিওটাও তাহলে এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ব্লগ দেখছেন, সাবস্ক্রাইব কেন করছেন না আমি বুঝতে পারছি না। আমার আর একটুখানি বাকি আছে, প্লিজ সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমি চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবো। আপনাদের কাছে এটা আমার অনুরোধ রইল। যারা আমার ব্লগ দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না। অনেক বক্তৃতা দিয়ে ফেললাম। চলুন আজকের মতো সবাইকে টাটা।